আমরা আজকে যে চ্যাপ্টারটা দেখতেছি সেটা স্থির তড়িৎ। প্রথমে আমরা একদম খুব নর্মাল একটা সূত্র দিয়ে শুরু করব। সেটা কুলম্বের সূত্র। আমরা 9-10-এও এই সূত্রটা পড়ছি। খুবই নর্মাল একটা সূত্র, কুলম্বের সূত্র। কুলম্ব কি বলছেন? কুলম্ব বলছেন যে দুটি বিন্দু চার্জ যদি একটা যদি Q1 হয় আর একটা যদি Q2 হয় এবং তাদের মাঝখানে ডিসটেন্সটা যদি হয় D, তাহলে তাদের মাঝখানের আহ বা তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হবে এফ সমানুপাতিক Q1 × Q2। বাট এখানে তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে ডিটা কনস্ট্যান্ট হবে। ওকে। এবং তিনি আরো একটা কথা বলছেন যে এফ সমানুপাতিক 1/d²। এই দুইটা কথা তিনি বলছেন এবং এই দুইটাকে কম্বাইন করে আমরা যেটা পাই সেটা এফ কনস্ট্যান্ট, সরি, সরল চিহ্ন Q1 × Q2 / d²। আমরা জানি সমানুপাতিক চিহ্ন যদি উঠায় দেই তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পাই। ওই কনস্ট্যান্টটা 1/4πε0 কে টু Q1 × Q2 / d²। এই আমাদের সূত্র। এই সূত্রটা আমাদের সবার কাছে পরিচিত। Q1 এবং Q2 আমি এখানে বলে দিছি যে কি। আচ্ছা, Q1 এবং Q2 এই দুইটা কিন্তু বিন্দু চার্জ। অবশ্যই এইটা মাথায় আমরা রাখবো এই সূত্রের ক্ষেত্রে যে শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রেই আমার এই সূত্র অ্যাপ্লিকেবল হবে। বিন্দু চার্জ ছাড়া অন্য কিছু হলে আমার এই সূত্র তখন বা কুলম্বের সূত্র তখন খাটবে না। ওকে, সো আমার সূত্রটা এইটা। আচ্ছা, এখন এইখানে Q1 Q2 এবং ডি, এই তিনটার পরিচয় তো আমরা পেলাম, কিন্তু এই যে আমি একটা টার্ম বললাম এপসাইলন নট এবং কে, এই দুটো জিনিস কি আসলে? এপসাইলন নট শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা এবং কে কি? কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং এই যে এপসাইলন এবং কে, এই দুইটা মাধ্যমের উপরে ভেরি করে। কে এর মান যদি কে এর মান 1 হয় যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, কিন্তু যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায় তখন কে এর মানটাও চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে শূন্য বা বায়ু মাধ্যমে মাধ্যমে কে ইকুয়ালস টু 1। ওকে। আর আরো একটা জিনিস, সেটা এই যে এইখানে যে দেখতেছি একটা টার্ম 1/4πε0। এপসাইলন নট এর একটা মান আছে। এপসাইলন নট শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। যেহেতু এখানে নট দেখা যাচ্ছে, তার মানে আমরা বলতেই পারি যে এটা শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এপসাইলন যে কোনো মাধ্যমে ভেদন যোগ্যতা, বাট এপসাইলন নট শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যমে ভেদন যোগ্যতা। ওকে, সো এইটার মান 8.815 × 10⁻⁻12 এবং এই যে 1/4πε0, এই জিনিসটার মান 9 × 10⁻⁹। এই এপসাইলন নট এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে যে জিনিসটা আসে ওইটা 9 × 10⁹। একটু বুঝতে আমাদের কারোর কোনো অসুবিধা নাই। ওকে, আর তো বললাম এখানে যে যদি শূন্য বা বায়ু মাধ্যম হয় তাহলে কে এর মান 1 হয়, বা অন্য মাধ্যম হলে কে এর মান ভেরি করে আর কি, মাধ্যম টু মাধ্যম ভেরি করে। আচ্ছা, এপসাইলন নট এর মানটাও বললাম, এইটাও শূন্য মাধ্যমে। অন্য মাধ্যম হলে এপসাইলনের মানটাও চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা আহ এইখানে যেহেতু 1/4πε0 = 9 × 10⁹, এইটা আমাদের আসল সূত্র। এটা আমরা কোনো ভুলবো না, মাথায় ঢুকাই দিব। কিন্তু এইখান থেকে আমি একটু শর্ট করতে পারি এই সূত্রটাকে। যেহেতু 1/4πε0 9 × 10⁹, তো আমি কিন্তু এটা লিখতে পারি এখান থেকে 9 × 10⁹, আর নিচে থাকে কে
ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। শূন্য আর কে এর মান হচ্ছে শূন্য মাধ্যমে যেহেতু ওয়ান, সো এটা লেখা আবার না লেখা একই কথা। সো আমরা লিখতে পারি 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমরা 9 টেনে এই জিনিসটা হচ্ছে আমাদের ছিল, মানে এক্স্যাক্টলি এইটাই 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার। তখন আমরা মানে কুলম্ব যে দুইটা কন্ডিশন দিছে, যে কন্ডিশন যে দুইটা সরি উনি যে দুইটা কথা বলছেন, এগুলো নিয়ে আমরা অত হচ্ছে মাথা ঘামাই নাই। এখানে যে ডিটা কনস্ট্যান্ট, এটা নিয়ে অত আমরা মাথা ঘামাই নাই। এপসাইলন নট এবং কে এই জিনিসগুলো নিয়েও অত আমরা মাথা ঘামাই নাই। আমরা জাস্ট 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন তো আমরা একটু বড় হয়েছি, তো আমাদের এখন অনেক কিছুই হচ্ছে কনসিডারে নিয়ে আসতে হবে। সো আমরা হচ্ছে যুক্ত করলাম, মানে আমাদের মেইন সূত্র হচ্ছে এইটা। এবং আর আরেকটা জিনিস, এই যে কুলম্ব, তার হচ্ছে তিনি যে সূত্র দিয়েছেন, এটার কন্ডিশন হচ্ছে দুইটা। এটা তো দেখলাম যে কিভাবে সূত্রটা আসছে, বাট কন্ডিশন হচ্ছে দুইটা। এক হচ্ছে বিন্দু চার্জ হতে হবে, যে জিনিসটা আমি শুরুতেই বলছি যে বিন্দু চার্জ হতে হবে, বিন্দু চার্জ বাদে অন্য কিছু হলে এই সূত্র খাটবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট মাধ্যম হতে হবে। এই যে আমি এখানে লিখলাম 9 টু 10⁹9, এটা কিন্তু যদি কি বলে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হলে এই জিনিসটা আমি লিখতে পারতাম না। আমার অ্যাকচুয়ালি লেখা লাগতো হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, না এপসাইলন ইন্টু কে ইন্টু কিউ ইন্টু কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার। ঠিক আছে? সো আশা করি মোটামুটি কুলম্বের এইটুক ছিল হচ্ছে একদম বেসিক। সো আমি এই সূত্রটা এতক্ষণ ধরে আছে এবং আমরা 9-10-এ এই সূত্রটা পড়ছি, তো আমি আশা করতেই পারি যে এই সূত্রটা এতক্ষণে সবার মুখস্থ হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি। আমরা হচ্ছে এখন ম্যাথে যাব, কারণ থিওরি নিয়ে আসলে আলটিমেটলি আমাদের ম্যাথই করতে হবে। সো থিওরি নিয়ে খুব একটা বেশি মানে যতটুকু লাগবে তার বাইরে আসলে আলোচনা করাটা হচ্ছে কি বলে, খুব বেশি যদি এক্সট্রা অর্ডিনারি না হয় তাহলে থিওরি নিয়ে খুব একটা বেশি ঘাটাঘাটির দরকার নাই। জাস্ট যতটুকু আমার লাগবে ততটুকুই আমরা হচ্ছে দেখব। আচ্ছা, প্রথম ম্যাথ আমাদের, আমার কাছে হচ্ছে একটা যে ম্যাথটা আছে এটা হচ্ছে আমি তুলি। আচ্ছা কুলম্বের, আচ্ছা এটা থাকুক। বলছে হচ্ছে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে আমার হাতের লেখা যথেষ্ট খারাপ, এই জন্য আমি আসলে সবার কাছে আহ আগেই ক্ষমা প্রার্থী। দুটি বিন্দু চার্জ পরস্পর হতে পরস্পর হতে 3 মিটার দূরত্বে অবস্থিত। 3 মিটার দূরত্বে অবস্থিত এবং তাদের সম্মিলিত চার্জ 20 মাইক্রোকুলম্ব। এবং মাইক্রোকুলম্ব, মানে মাইক্রোকুলম্ব দেখে ভয় পাওয়ার কিছু নেই। মাইক্রোকুলম্বকে আমরা যদি 10⁻⁶ দিয়ে গুণ দেই তাহলেই হচ্ছে কুলম্ব, কুলম্ব চলে আসে আর কি। তারপরে বলছে হচ্ছে যদি তার মধ্যবর্তী বল, যদি তাদের মধ্যবর্তী বল 0.075 নিউটন, 0.075 নিউটন হয়, তাহলে চার্জ দুটির মান। চার্জ দুটির মান খুবই সহজ একটা ম্যাথ এবং কুলম্বের ট্রুথের ফার্স্ট ম্যাথ যেহেতু, তো এটা ধরে নেওয়াই যায় যে এই ম্যাথটা খুবই সহজ হবে। যাই হোক, আমরা হচ্ছে ম্যাথের দিকে একটু ফোকাস করি। বলতে দুটি বিন্দু চার্জ, আমার কাছে আসলে
লাল কিসের কোনো মার্কার নাই, লাল কালি থাকলে একটু ভালো হতো। যাই হোক, দুইটি বিন্দু চার্জ বলছে। আমি আগেই বলছি যে কুলম্বের সূত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমাকে বিন্দু চার্জ বলবে। বিন্দু চার্জ বাদে অন্য কিছু বললে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। সো এখানে প্রথমেই বলে দিছে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 3 মিটার দূরত্বে আছে। আচ্ছা, একটু ডান পাশে আঁকি। এটা দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 2 মিটার ডিস্টেন্সে আছে। একটা হচ্ছে Q1 ধরে নেই, আর একটা হচ্ছে Q2। আচ্ছা, বলছে সম্মিলিত চার্জ হচ্ছে 20 মাইক্রোকুলম্ব। ওকে, সম্মিলিত মানে দুইটার যোগফল Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 20 মাইক্রোকুলম্ব। ওকে, যদি তাদের মধ্যবর্তী বল হচ্ছে 0.075 নিউটন হয়। আচ্ছা, মধ্যবর্তী বল মানে এই যে দুইটা চার্জ, তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেইটা হবে হচ্ছে 0.075 নিউটন। আমি কেন আকর্ষণ এবং বিকর্ষণ দুইটা কথাই মানে দুইটা ওয়ার্ডই ইউজ করতেছি, এর কারণ হচ্ছে যদি দুইটা প্লাস চার্জ হয় তাহলে তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, যদি দুইটা মাইনাস চার্জ হয় তাহলেও তারা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু যদি আবার একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আবার তারা পরস্পরকে আকর্ষণ করবে। মানে আমি বলতে চাচ্ছি যে যদি একই চার্জ হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং যদি বিপরীত চার্জ হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। সো এইখানে যেহেতু স্পেসিফিকলি বলা নাই যে Q1 এবং Q2 এই দুজনের চার্জ আসলে কি, সো আমি আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক ওইটাকে আমি এফ হিসাবে কনসিডার করতেছি, যে এফ আকর্ষণ হতে পারে, সেটা বিকর্ষণ হতে পারে। ওকে, ডি এর মান দেয়া আছে 3 মিটার। যদি ভালোভাবে খেয়াল করো দেখো, ডি এর মান দেয়া আছে 3 মিটার দূরত্ব অবস্থিত, এবং তাদের সম্মিলিত চার্জ এটা লিখলাম Q1 প্লাস Q2 20 মাইক্রোকুলম্ব। যদি তাদের মধ্যবর্তী বল এত হয় তাহলে চার্জ দুইটির মান, এইখানে যেহেতু কোনো মাধ্যম বলা নাই, তো আমি হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ধরে নিব। সো আমি হচ্ছে কুলম্বের সূত্রটা আগে লিখি, Q ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট টু K ইনটু Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। ওকে, এফ এর মান দেয়া আছে এখানে 0.075 ডিভাইডেড 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা আমরা দেখছি আগে যে 9 ইনটু 10⁹ হয়। আর যেহেতু কিছু বলে নাই তার মানে শূন্য মাধ্যম, আর শূন্য মাধ্যমে কে এর মানটা কি হয় 1। সো এটা বসানো যা কথা, না বসানো একই কথা। সো এটা আমি হচ্ছে এটা আমি হচ্ছে বসাচ্ছি না, আমি হচ্ছে Q1 আর Q2 এর মানটা হচ্ছে বসাবো, Q1 এবং Q2। Q2 টা কি দেখো, এখানে লেখা আছে Q1 প্লাস Q2 20 মাইক্রোকুলম্ব, এটাকে আমি হচ্ছে কুলম্বে নিব 20 ইনটু 10⁻⁶। এখান থেকে তাহলে লেখা যায় Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 20 ইনটু 10⁻⁶। এখান থেকে যেহেতু আমার Q2 এর মানটা হচ্ছে আমি এখানে বসাতে যাচ্ছি, তো সেইটাকে আমি হচ্ছে Q1 দ্বারা প্রকাশ করব। Q2 equals to 20 into 10⁻⁶ মাইনাস Q1। খুবই সিম্পল জিনিস, এটাকে একটু 1 নম্বর ইকুয়েশন দাও কষ্ট। আচ্ছা, 2 নম্বর যে ইকুয়েশন, এটাকে হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, তখন কোনটা কাজে লাগে বলা যায় না। যাই হোক, এইটা হচ্ছে Q2, এখানে ইকুয়াল চিহ্ন আর কি ভুলের কারণে হাতে লেখা। যাই হোক, সো Q2 টা আমি হচ্ছে বসাবো 20 into 10⁻⁶ মাইনাস Q1 ডিভাইডেড বাই ডি এর মান দেয়া আছে 3, সো 3 স্কয়ার। আমি কেন এখানে মাইক্রো কুলম্ব করলাম, 1 কুলম্ব সরি 1 মাইক্রো কুলম্ব ইকুয়ালস টু 10⁻⁶ কুলম্ব। কেন আমি কুলম্বে নিলাম, কারণ আমার সবকিছু দেয়া আছে এসআই তে। এই যে 9 ইনটু 10⁹ এটা বসাইছি, এটাও এসআই তে। এখানে মিটার দেয়া 3 মিটার দেয়া, তার মানে ডিসটেন্সটাও দেয়া আছে হচ্ছে এসআই তে। আর এফ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এইটাও দেয়া আছে হচ্ছে নিউটনে। দেখো এখানে নিউটন দিলে, তার মানে সব এসআই তে। সো তুমি এইখানে হুট করে মাইক্রো কুলম্বে যদি বসাও তাহলে কিন্তু ম্যাথটা ভুল হবে। তো যাই হোক, এখান থেকে আমার ক্যালকুলেশন করে Q1 এর মানটা আসা হচ্ছে আমার এখানে আছে Q1 এর মানটা 5 ইনটু 10⁻⁶ কুলম্ব, 5 ইনটু 10⁻⁶ কুলম্ব। ওকে, Q1। এখন এটা যদি আমি 2 এ বসাই তাহলে Q2 এর মানটা পাবো, Q2 ইকুয়ালস টু 20 ইনটু 10⁻⁶ মাইনাস 5 ইনটু 10⁻⁶ কুলম্ব। ওকে, সো এখন এখান থেকে আসা হচ্ছে 15 ইনটু 10⁻⁶ কুলম্ব
এটা হচ্ছে Q2 এর মান, আর Q1 এর মান হচ্ছে আমার এটা। ওকে, সো আমার দুইটা চার্জের মান চাচ্ছে, মানে কোশ্চেনের মান চেয়েছিল, আমি দুইটা চার্জের হচ্ছে মান বের করছি, Q1 এবং Q2। এখন একটু কি তোমরা বলতে পারবা যে Q1 এবং Q2 আমি তো মান পাইছি, কিন্তু এখন এরা কি পরস্পরকে বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে, কারণ এটা চার্জও পজিটিভ, এটা চার্জও পজিটিভ। সো পজিটিভ এবং পজিটিভ দুইটা একই আহ, কি বলে, একই চার্জের যখন দুইটা জিনিস পাশাপাশি থাকে তখন তারা তো পরস্পরকে বিকর্ষণই করবে, স্বাভাবিক। যে প্লাস যদি পরস্পর পাশাপাশি থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, দুইটা মাইনাস চার্জ যদি পাশাপাশি থাকে তারাও পরস্পরকে বিকর্ষণ করবে। শুধুমাত্র যদি দুইটা ভিন্নধর্মী চার্জ পাশাপাশি থাকে তারাই কেবল তাদেরকে আকর্ষণ করবে। যাই হোক, এই ম্যাথটা আমরা বুঝছি, পরের ম্যাথে যাই। আমাদের ম্যাথ করা হচ্ছে মেইন কনসার্ন বা পরের ম্যাথটা বলছে, এই ম্যাথটা একটু কনসেপচুয়াল। বলছে একটি চার্জ কিউ কে একটি ক্ষুদ্র বস্তুতে বিভক্ত করে দিতে হবে। ফার্স্ট লাইনটা আশা করি সবাই মানে আমরা বুঝতে পারছি, যে বলছে যে একটা কিউ চার্জ তাকে হচ্ছে দুইটা ক্ষুদ্র বস্তুতে বিভক্ত করে দিতে হবে, মানে যদি একটা কিউ চার্জ যদি থাকে তাকে তুমি কাট করে দুইটা জিনিস বানাবা আর কি, এই সিম্পল জিনিস। যাই হোক, পরে কি বলছে, যে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন, এমন ভাবে বিভক্ত করতে হবে যেন হবে যেন ক্ষুদ্র বস্তু দুটি একটি নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায়, যেন বস্তু একটি নির্দিষ্ট অবস্থায় সর্বোচ্চ বিকর্ষণ করে। আচ্ছা, কিউ চার্জ বলছে, কিউ চার্জকে তুমি ভাঙবা, ভেঙে দুইটা জিনিস বানাবা। আমি ধরে নিচ্ছি একটা পোর্শন হচ্ছে কিউ, তাহলে একটা পোর্শন যদি কিউ, এটা আমার ধরে নেয়া, ধরে নিয়েছে, আমি সাইড ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ধরে নিয়েছি। ওকে, একটা পার্ট যদি কিউ হয় তাহলে আরেকটা পার্ট কি হবে, বড় হাতের কিউ মাইনাস ছোট হাতের কিউ, সিম্পল হিসাব। ক্ষুদ্র একটি চার্জ কিউ কে দুটি ক্ষুদ্র বস্তুতে বিভক্ত করে দিতে হবে। ওকে, করলাম আমি। এরপরে বলছে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন ক্ষুদ্র বস্তু দুটি একটি নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় সর্বোচ্চ বিকর্ষণ করে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি, কিন্তু একটু দেখো তো, একটি নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায়, এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে, মানে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায়, এটার মানে বোঝাচ্ছে ডিটা তোমার কনস্ট্যান্ট। ওই যে আমি প্রথমে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিন্তু বলে আসছি যে কুলম্ব একটা কথা বলছেন, যে যদি দুইটি বিন্দু চার্জ যদি পাশাপাশি থাকে ডি ডিস্টেন্সে, সরি দুটি কিউ1 এবং কিউ2 এর দুটি বিন্দু চার্জ যদি থাকে পাশাপাশি বা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, তাহলে তাদের গুণফলের সমানুপাতিক হবে হচ্ছে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। কিন্তু তিনি একটা কন্ডিশন জুড়ে দিয়েছিল, কিন্তু সেই কন্ডিশনটা ছিল হচ্ছে যে তাদের মাঝখানে যে ডিস্টেন্স ওইটা হচ্ছে ফিক্স থাকবে। তো এইখানে এইরকম একটা কেস আমরা পেলাম যে ডিটা হচ্ছে ফিক্স। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ম্যাথে যাই। এফ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট ইনটু কে টু কিউ1 ইনটু কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সো এই মানটা আসে হচ্ছে, যেহেতু কিছু বলে না তার মানে আমি ধরে নিচ্ছি বায়ু মাধ্যম, এখানে 9 ইনটু 10⁹ হবে ইনটু কিউ1 এবং কিউ2। কিউ1টা হচ্ছে কিউ, কিউ2টা হচ্ছে বড় হাতের কিউ মাইনাস ছোট হাতের কিউ, এবং ডি স্কোয়ার, ডিটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে একটু দেখো তো এখানে কি কি জিনিস কনস্ট্যান্ট,
9 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই টি স্কয়ার, এই পুরো জিনিসটাই কিন্তু কনস্ট্যান্ট। জাস্ট কনস্ট্যান্ট না হচ্ছে কিউ ইন্টু বড় হাতের কিউ মাইনাস ছোট হাতের কিউ। তার মানে এই যে এফ, এই যে এফ, এফ ম্যাক্সিমাম হবে কিভাবে, এইটা টোটালি মানে ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে জিনিসটা এইটার উপরে। এখানে প্যারামিটার কি একটু বলতে পারবা? প্যারামিটার কিন্তু এখানে ছোট হাতের কিউ। কেন? কারণ বড় হাতের কিউ আমাকে বলে দেয়া ছিল, ওইটাকে আমি ভাগ করে ছোট হাতের কিউ ধরে নিছি, যে আমি একটা পোর্শন ভাগ করছি সেটা হচ্ছে ছোট হাতের কিউ। আশা করি আমি বুঝাতে পারছি আর কি। সো আমরা এইরকম যদি কখনো কোনো কেস পাই যে এফ কিভাবে ম্যাক্সিমাম হবে, আমার মানে এফ হচ্ছে ম্যাক্সিমাম তখনই হবে, এখানে একটু লিখি, ম্যাক্সিমাম ইকুয়েশন তখনই হবে যদি আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করি এবং ওইটার মানে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 লিখে প্যারামিটারের মানটা আমি বের করি, তাহলে এই প্যারামিটারের জন্য আমি এফ এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম পাবো। এটা ডিফারেন্সিয়েশনের একটা কনসেপ্ট, গুরুমান লঘুমানের একটা, যাই হোক ওইদিকে আমরা না যাই। আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করবো কিসের সাপেক্ষে? ছোট হাতের কিউ সাপেক্ষে। কেন? কারণ প্যারামিটার এখানে কিউ, ছোট হাতের কিউ, এই জন্য ছোট হাতের কিউ এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এটা আসে হচ্ছে, আমি একটু গুণ করে দিই এটাকে, এটাকে গুণ করলে আসে হচ্ছে কিউ বড় হাতের কিউ মাইনাস কিউ স্কোয়ার। ওকে, এই হলো অবস্থা আমার। এবং এইটা যদি জিরো জিরো করে আমি এখান থেকে ডিফারেন্সিয়েশন করে যা আসবে ওইটা থেকে আমি হচ্ছে ছোট হাতের কিউ এর মানটা হচ্ছে আমি বের করব। আমি আবারও বলি, এই এফ ম্যাক্সিমামের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম হবে কিভাবে, এটা টোটালি নির্ভর করতেছে এটার উপরে, মানে এফ এর যে ম্যাক্সিমাম হওয়ার যে পসিবিলিটি সেটা টোটালি নির্ভর করতেছে এইটার উপরে। কারণ এই জিনিসটা কনস্ট্যান্ট, 9 × 10⁻৯ তো একটা সংখ্যা, আর ডি এখানে আমরা দেখলাম ডিটা হচ্ছে কনস্ট্যান্ট, বলে দিচ্ছে নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায়, তার মানে ডি কনস্ট্যান্ট। সো বাকি থাকে আমার এই জিনিসটা, এবং এই জিনিসটা প্যারামিটার হচ্ছে কিউ, ছোট হাতের কিউ। কেন? কারণ বড় হাতের কিউ আমার এখানে দেয়া আছে। সো আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব, ইকুয়ালস টু 0 লিখবো। এটা একটু যারা ডিফারেন্সিয়েশন করো নাই তারা একটু জাস্ট মনে রাখো যে ভাই, আমি, আমাকে যদি বলে কোনো একটা জিনিসের সর্বোচ্চ মান কত হবে, তাহলে আমি ওইটা যে প্যারামিটার ওইটার সাপেক্ষে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করব, যা আসবে ওইটা ইকুয়াল টু 0 লিখবো, এরপরে আমি নরমাল ডিফারেন্সিয়েশন করে যাব। এখানে ছোট হাতের কিউ ইন্টু বড় হাতের কিউ, যেহেতু কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে কিউ বাদে বাকি যা আছে সব হচ্ছে কনস্ট্যান্ট। কিউটাকে বামে নিয়ে আসছি, কনস্ট্যান্টটাকে, এবং কিউ, কিউ এর উপরে এক আছে। সো কিউ এর উপরে এক আছে, ওই একটা আমি বামে আনলাম, যারা একদম কিছু মানে ডিফারেন্স করে না তাদের জন্য আর কি। কিউ এর উপরে এক আছে, যে বাম পাশে ছোট হাতের কিউ, এটার উপরে এক আছে, এককে বামে নিয়ে আসছি, এবং কিউ এর পাওয়ার এক থেকে এক কমে যাবে, 1 - 1, মানে কিউ এর পাওয়ার আলটিমেটলি 0 হইলো। সো কিউ টু দি পাওয়ার 0 মানে কি? মানে হচ্ছে 1। সো আলটিমেটলি এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস কিউ স্কোয়ার। এটা একটা প্যারামিটার, কিউ স্কোয়ার আছে, তার মানে পাওয়ার যেটা ওইটা আগে চলে আসবে এবং কিউ এর পাওয়ার এক কমে যাবে। এটা যদি একদমই না বুঝো আমি সাইডে শুধু লিখে দিচ্ছি, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এরকম যদি হয় কখনো, মানে এক্স এর সাপেক্ষে তুমি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে তুমি এই যে এক্স এর যে পাওয়ারটা আগে চলে আসবে এবং এক্স এর পাওয়ার যা ছিল তার থেকে এক কমে যাবে। দেখো এখানে কিউ স্কোয়ার ছিল, সো আমি 2 কে আগে নিয়ে আসছি এবং কিউ এর পাওয়ার মানে কমাইছি আর কি, 1 হইছে, তো 0। এখান থেকে আসা হচ্ছে কিউ মাইনাস 2q ইকুয়ালস টু 0। সো আমি একটু ডান পাশে যাই, কিউ ইকুয়ালস টু কিউ বাই 2 আসে। সো এইটাই হচ্ছে আমার কিউ এর মান। আমি যদি অর্ধেক ভাগ করি, এই যে কিউটা ছিল এটাকে যদি আমি একদম অর্ধেক ভাগ করি, তাহলেই হচ্ছে তারা আহ সর্বোচ্চ বিকর্ষণ করবে আর কি একটা নির্দিষ্ট দূরত্বে। আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। আহ কখনো যদি আমাকে বলে যে ম্যাক্সিমাম মান বের করো, আমি কি করব? ওই যে ফাংশনটা বা ওই যে ইকুয়েশনটা, ওইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? ওই মানে ওই ইকুয়েশনে যেটা প্যারামিটার ওইটার সাপেক্ষে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, করে ওইটা ইকুয়ালস টু 0 লিখবো। এরপর ওইখান থেকে ওই প্যারামিটার একটা ভ্যালু বের করব। প্যারামিটার যেই ভ্যালুটা আসবে ওইটার জন্যই হচ্ছে আমি
ওই ফাংশনটার বা ওই ইকুয়েশনের ম্যাক্সিমাম মান পাবো। আশা করি আমি বুঝাতে পারছি। যাই হোক, আমরা সরি, আসলে সেটআপটা আসলে খুবই মূর্খ অবস্থায় আছে। যাই হোক, পরের ম্যাথটা একটু সুন্দর। পরের ম্যাথটা একটু করি দুটি। আচ্ছা, টাইম কতক্ষণ আছে না? আহ না, এখনো ওয়ার্নিং টাইম দেয় নাই। যাই হোক, ওটা হচ্ছে দুটি ক্ষুদ্র গোলক। সেটা লিখি। দুটি ক্ষুদ্র গোলক যাদের প্রত্যেকের ভর প্রত্যেকের ভর 10 গ্রাম। 10 গ্রাম, ওকে। আধান 0.1 মাইক্রোকুলম। আধান 0.1 মাইক্রোকুলম। আবার বলছি, মাইক্রোকুলম মানে 10⁻⁻6 কুলম। 1 মাইক্রোকুলম 10⁻⁻6 কুলম। বলছে গোলক দুটি একটি অমসৃণ তলের উপরে। আচ্ছা, গোলক দুটি একটি অমসৃণ তলের উপরে পরস্পর 5 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থায় আছে। এখানে অনেকগুলা হচ্ছে ওয়ার্ড ইউজ করছে, যেগুলা ভালোভাবে আমাদের নজর দিতে হবে। পরস্পর 5 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থায় আছে। 5 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থায় আছে, ওকে। প্রতিটি গোলক এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক একই। প্রতিটি গোলক ঘর্ষণ গুণাঙ্ক একই। আচ্ছা, এবার বলছে ঘর্ষণ গুণাঙ্কটির মান নির্ণয় করো। ঘর্ষণ গুণাঙ্কটির মান নির্ণয় করো। কোটির মান নির্ণয় করো। জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 দেয় নাই কেন? কারণ আমাদের ক্যালকুলেশন করতে যাতে ইজি হয়। আচ্ছা, তাহলে আমাকে কি বলছে? দুটি ক্ষুদ্র গোলক যাদের প্রত্যেকের ভর হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, দুটি ক্ষুদ্র গোলক, ওকে আমি একটু আঁকি। দুইটা, হ্যাঁ, কালি কি হলো? দুটি ক্ষুদ্র গোলক, আচ্ছা, দুটি ক্ষুদ্র গোলক যাদের প্রত্যেকের ভর হচ্ছে 10 গ্রাম। ওকে, এইটার এম, এইটারও এম। আমি এখান থেকে এম ইকুয়াল টু 10 গ্রাম লিখে রাখি, গ্যাঞ্জাম না করে 10 গ্রাম। এবং আধান হচ্ছে 0.1 মাইক্রোকুলম। আচ্ছা, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। সে কিউটা আমি লিখি হচ্ছে 0.1 ইন্টু 10⁻⁻6 কুলম। যেহেতু 1 মাইক্রোকুলম 10⁻⁻6 কুলম, ডান পাশে আমি লিখে রাখছি, এই দিকে ঝামেলা না করে। অমসৃণ তল, দেখো, যেহেতু অমসৃণ তল বলতেছে, তার মানে কিন্তু একটা ঘর্ষণ থাকবে অবশ্যই। এবং ঘর্ষণটা কোন দিকে হবে? বস্তুটা যেই দিকে যেতে চাইবে তার বিপরীত দিকে। এইটার চার্জ কিউ, এটার চার্জও কিউ। তার মানে তারা দুইজন একই চার্জের। তার মানে কি, তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। এইদিকে ধরে নিচ্ছি এফ সি, এইদিকেও এফ সি। মানে এই যে বস্তু, গোলকটা, সে একে এফ সি বলে বিকর্ষণ করবে, এবং এই যে বস্তুটা, গোলকটা, সে তাকে এফ সি বলে এদিকে বিকর্ষণ করবে। তার মানে সে হচ্ছে এদিকে যেতে যাচ্ছে। তাহলে কি ফ্রিকশনটা কোন দিকে হবে? উল্টা দিকে। এদিকে হবে এফ এস, এদিকে হবে এফ এস। উভয়ই ঘর্ষণ গুণাঙ্ক আহ, আহ, একই। মানে আমার এই কি বলে, কি বলে এটাকে,
আর এই যে তল, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সেম। সো আমাকে ঘর্ষণ গুণাঙ্কটাকে বের করতে বলছে, মিউটা কত। মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি খুবই ইজি। আমরা হচ্ছে পারি না পারি, আমরা তো জানি নিচের দিকে ভর কাজ করতেছে, সো সেটা আগে লিখে দিই এমজি। এমজি, ওকে। আর হচ্ছে উপরের দিকে কাজ করতেছে হচ্ছে আর রিঅ্যাক্ট্যান্ট ফোর্স, আর কাজ করতেছে উপরের দিকে। ওকে, সো একটু লিখলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো, এই বস্তুটা যেহেতু সাম্যাবস্থায় আছে তার মানে কি এফ সি এবং এফ এস এটা সমান হবে না, সাম্যাবস্থায় আছে। এই গোলকটাকে এদিকে বিকর্ষণ করে নিয়ে যেতে চাচ্ছে, বাট এই গোলকটা যায় নাই কেন? ফ্রিকশনের কারণে। আর ফ্রিকশনটা কোন দিকে হয়? বস্তু যেদিকে যেতে চায় তার উল্টা দিকে। এফ এস তার মানে আমি লিখতে পারি এফ সি ইকুয়ালস টু এফ এস। কেন? কারণ আমার কোশ্চেনে বলে দিছে এই যে সাম্যাবস্থায় আছে, মানে এটা স্থির। সাম্যাবস্থা মানে এখানে হচ্ছে স্থির। আচ্ছা, লাল কালি যেহেতু নাই, সো কালো কালি দিয়ে লিখলে এটা ইবিজিবি হবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এইখানে এফ সি, এফ সিটা কি খুবই ইজি। আচ্ছা, আমাকে কি কোনোভাবে দুইটার মাঝখানে কি কোনো ডিস্টেন্স দিয়ে দেয়া আছে? হ্যাঁ, পরস্পর 5 সেন্টিমিটার দূরে আছে। আচ্ছা, তার মানে এদের মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, এটাকে লিখতে পারো 0.5 মিটার। ওকে, আমার মোটামুটি কাজ হচ্ছে শেষ। আমি হচ্ছে এখন এইটাকে একটু ই করি। আচ্ছা, আমি এটাকে বাম পাশে। এই পর্যন্ত আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নাই। আমি জাস্ট যা ছিল কোশ্চেনে ওইটাই জাস্ট তুলছি, আর কিচ্ছু করি নাই। আমি হচ্ছে যেহেতু সাম্যাবস্থায় আছে, সো এদিকে কাজ করতেছে এফ সি বা কুলম্ব এর সূত্রের অনুযায়ী যে বিকর্ষণ বল সেইটা, এবং তার উল্টা দিকে কাজ করতেছে এফ এস। এফ সি কি? এফ সি আমরা জানি, যেহেতু কিছু বলে নাই তার মানে এইটা কি, এটা হচ্ছে একটা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে আমরা সূত্র জানি 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। দেখো কিউ ওয়ান ও কিউ, কিউ টু টাও হচ্ছে কিউ, তাহলে যদি গুণ করি তাহলে কি হয়? কিউ স্কোয়ার। আপনার মাঝখানের ডিসটেন্সটা কত? ডিসটেন্স হচ্ছে 0.5 মিটার। সো 0.5 হোল স্কোয়ার, আর এই পাশে আসবে হচ্ছে এফ এস। এফ এস এর সূত্রটা আমি একটু সাইডে লিখে দিচ্ছি ভাইয়া করে। এফ এস মানে হচ্ছে মিউ এস ইন্টু আর। আর কি? আর হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট ফোর্স। আমি এই যে টেবিল, এই টেবিলে আমি একটা বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার সাথে সাথে আমি যে হাতে উল্টা দিকে একটা ফোর্স আমি হচ্ছে ফিল করছি, এটাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট ফোর্স। তুমি যদি কোনো একটা জিনিসের উপরে যদি কি বলে আঘাত করো, তাহলে তুমি উল্টা দিকে যে ফোর্স পাবা সেটাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট ফোর্স। মানে এই যে তলটা তোমার এই হাতের উপরে যে রিঅ্যাক্ট করছে সেটাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট ফোর্স। খুবই সিম্পলি বুঝাইলাম আর কি। এফ এস হচ্ছে মিউ এস ইন্টু আর। আর ভাই আর মানে দেখো তো একটু, আর যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে তার মানে তার ডানে এবং বামে দুইটা বল সমান হবে, উপরে এবং নিচে দুইটা বল সমান হবে। কারণ সে সাম্যাবস্থায় নড়তেছে না, তার মানে কি উপরে এবং নিচে, মানে একটা ধরো চিন্তা করো তুমি হচ্ছে একটা পাথরকে, ঠিক আছে, পাথরকে উপর থেকে একজন টানতেছে, নিচের থেকে একজন টানতেছে, ঠিক আছে, এবং পাথরটি স্থির আছে। তার মানে কি তুমি এটা বলতে পারবা না যে মানে উপরের যত জোরে টানতেছিল এবং নিচেও ঠিক তত জোরে টানতেছিল? সেম কেস, আর ইকুয়ালস টু এমজি, যেহেতু সাম্যাবস্থায়, সো আর ইকুয়ালস টু এমজি এখানে লিখতেই পারি। এই যে এখান থেকে আর ইকুয়ালস টু এমজি। সো আমি এখন এখানে লিখতে পারি 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার। কিউ কি? কিউ হচ্ছে চার্জ। এখানে দেয়া কত? 0.1 × 10⁻⁶। 0.1 ইন্টু 10⁻⁶ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.5 হোল স্কোয়ার মিউ এস। মিউ এসটা আমার লাগবে। আর আর মানে হচ্ছে এম জি, এই যে লিখছি, সরি লিখিনি, আর ইকুয়ালস টু এম জি। লেখার দরকার নেই ভাই, দেখো এখানে মানে দেখাই যাচ্ছে আর ইকুয়ালস টু এম জি। এম এর মান কত দেয়া আছে? 10 গ্রাম। তার মানে হচ্ছে সেদিকে আমি একটা দাগ দিই, তার মানে হচ্ছে 0.001 কেজি, যেহেতু সব এসিতে বসাচ্ছি, সো এত কেজি ইনটু জি এর মান বলে দেয়া আছে 10।
সো এইখান থেকে যদি জাস্ট ক্যালকুলেশন করো মিউ এস এর মানটা বের হয়ে আসবে। মিউ এস এর মানটা আসে হচ্ছে কত আসে মিউ এস এর মান 0.36। 0.36 আমি আর ক্যালকুলেশনটা করলাম না কারণ আমার করা আছে অ্যান্সারটা। ওকে, সো মিউ এস 0.36। এই ম্যাথটা ভালো একটা ম্যাথ ছিল। শুধু এতটুকু বুঝো যে আমি আরেকবার একটু এটাকে একটু রিকল করি, সেটা হচ্ছে এই দুইজনকে বিকর্ষণ করবে কেন? কারণ তাদের চার্জটা সেম। দেখো এটাও কিউ এটাও কিউ, যদি প্লাস হয় তাও বিকর্ষণ করবে, যদি তাদের চার্জটা মাইনাস হয় তাও কিন্তু বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এই গোলকটাকে এদিকে বিকর্ষণ করতেছে, তার মানে এই গোলকটার এদিকে যাওয়ার একটা প্রবণতা হইছে, বাম দিকে যাওয়ার একটা প্রবণতা হইছে, এবং সেই প্রবণতাটাকে বাধা দিচ্ছে হচ্ছে এই যে তল। এই তলটাকে যে ফ্রিকশন আছে বা এখানে যে ঘর্ষণ আছে কিভাবে বুঝছি? এই যে এখানে দেখো বলে দিছে অমসৃণ তল। অমসৃণ তল মানে কি? ফ্রিকশন আছে। সো এইখানে আমি হচ্ছে এফএস এদিকে কেন দিলাম? কারণ বস্তু যেদিকে যেতে চায় তার উল্টা দিকে হয় হচ্ছে ফ্রিকশন, বা তার উল্টা দিকে ঘর্ষণ থাকে, গেল। আর নিচের দিকে অলওয়েজ ওয়েট কাজ করে, এই জন্য নিচের দিকে লিখছি হচ্ছে এমজি। আর যেহেতু আমি তো বললাম রিঅ্যাকট্যান্ট ফোর্স কি, ও নিচের দিকে যেহেতু এমজি বলে প্রেসার দিচ্ছে, তার উল্টা দিকে একটা রিঅ্যাকট্যান্ট ফোর্স ও পাবে, যেটা হচ্ছে এমজি এর সমান। সো আর ইকুয়ালস টু এমজি এখানে আমি লিখছি। আর এফএস এইটা হচ্ছে সূত্র, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। Fs equals to mu s into r, friction equals to ঘর্ষণ গুণাঙ্ক into reactant force। শেষ, খুব ইজি। ঘর্ষণ ইকুয়ালস টু ঘর্ষণ গুণাঙ্ক ইনটু এটাকে কি বলে, প্রতিক্রিয়া বল বলতে পারো তুমি, প্রতিক্রিয়া বল। আর কে রিঅ্যাক্টিং ফোর্স না বলে প্রতিক্রিয়া বল। এই